Dreams Avenue. সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আর শুরু হতে একসাথে 3 ঘন্টা কাটানোর একটা সময়, এবং যেই সময়টাতে আমি আপনার পাশ জুড়ে থাকবো, হৃদয় জুড়ে থাকার চেষ্টা করব, এবং খালি হাতে না, অবশ্যই দুহাত ভরা ভালোবাসার অজস্র 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 টুকরো যেগুলো ছড়িয়ে দিতে চাই আজকে 3 ঘন্টা জুড়ে শুধুমাত্র আপনার জন্য। আর সেই সাথে কিছু মিষ্টি গান, এবং সেই সাথে আপনার হৃদয়ে যা ইচ্ছে হয়, যা শুনতে, যা বলতে, যা বলাতে, যা শোনাতে, সেগুলো যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি, তবে মনে করবো আজ রাতে আমি সার্থক। এবং পৃথিবীর অন্য যেখানেই যত ব্যর্থতা থাকুক না কেন, আমাদের মধ্যে এক সফলতা ঘিরে থাক, হৃদয় দিয়ে হৃদয়কে ছুঁয়ে যাবার সফলতা, সেই প্রত্যয় নিয়ে আছে হটসিটে। এবং শুনবেন আজকে রাত 2টা পর্যন্ত রেডিও আমার 88.4 FM এর হটসিট জুড়ে। আর ড্রিমস অ্যাভিনিউ আয়োজনের নাম স্বপ্ন সড়ক। সেখানে আপনি দাঁড়ান আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, অথবা সবাইকে নিয়ে, যতজনকে খুশি, নো ব্যারিয়ার ফর এন্ট্রি। আর প্রথম যে গানটা প্লে করবে এটা হচ্ছে পপুলার ট্র্যাকস কম্পোজড বাই রেড হট চিলি পেপারস, এন্ড দ্য ট্র্যাক ইজ রিয়েলি গুড। ইটস কল্ড Californication. So enjoy the song, এবং যদি কোনো কিছু লিখতে চান প্রথমে লিখবেন RA রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন সোজা 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। Yes, Dreams Avenue শুনছেন রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, যেখানে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক আজ আপনাকে সঙ্গ দেওয়ার জন্য এই মুহূর্তে হটসিটে অবস্থান করছে, এবং সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথম দুটো গান আমরা শুনে ফেলেছি। প্রথম গানটা ছিল রেড হট চিলি পেপারসের গান ক্যালিফোর্নিকেশন। যারা স্পেশালি হলিউডের ফ্যান, ডাই হার্ড ফ্যান, এবং যারা হলিউডের সিনেমা খুব পছন্দ করেন, বা মানে হলিউড ফিভারে আক্রান্ত, তাদের জন্য অবশ্যই গানটা একটু একটা শকিং ব্লোর মতো, কারণ গানটাতে হলিউডকে সোজা কথা একেবারে ধুয়ে দেওয়া হয়েছে, এবং হলিউডের যাবতীয় যে ফেক যে ব্যাপার স্যাপারগুলো, এবং যেভাবে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক অ্যাসপায়ারিং ইয়াং মাইন্ডকে তারা যেভাবে ডিসিভ করে, এবং যেভাবে তাদেরকে তাদের লাইফস্টাইল থেকে শুরু করে তাদের জীবনটার গতি বদলে দেওয়ার একটা প্রলুব্ধময় বা প্রলুব্ধকর একটা চাকচিক্য দেখায়, যেটা হয়তো বা আর্টিফিশিয়াল, সেটার প্রতি একটা বেশ কঠোর সমালোচনা বা একটা তীব্র আঘাত করা হয়। এবং pay your surgeon very well to break the age of, এবং এরকম অনেক কথা বলা হয়েছে যে আসলে বয়সকে যদি সার্জনকে ভালো মতো পে করা হয়, বয়স মুছে দেবে তারা। এবং অনেক 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 তীব্র, মানে একেবারে চাবুকের মানে আঘাতের মতো তীব্র কটাক্ষ করা হয়েছে হলিউডে, এবং হলিউডের সেই মিথ্যে হয়তো আমার কাছে মনে হয় যে সবকিছুই সত্যি না। প্রত্যেকটা জিনিসের হয়তো ভালো মন্দ মেশানো থাকে, অবিমিশ্র ভালো হয়তো নেই। কিছু ব্যাপার স্যাপার থাকবে যেটা হয়তো আসলেই খুব আসলে একটা ফেক আর আর্টিফিশিয়াল একটা জগতের ছবি হয়তো দেখাচ্ছে, কিন্তু এর মাঝখান দিয়ে অনেক ভালো কিছু আসছে। সে যাই হোক, শুনলাম সে বক্তব্য যাই দেখ না কেন, গানটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা গান, এবং কম্পোজিশন হিসেবে আসলে এটা প্রশংসা করতে হবে। আর পরের গানটা ছিল মাগ্রিন গান শেকন দরদিয়া আমায় কাদায় আবার হাসায়, যা ছোটবেলা থেকে যে গানটা শুনছি এবং এখনো মনে হয় আসলে পুরনো হচ্ছে না। আমাদের অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। ড্রিম গার্ল, কংগ্রাচুলেশনস ফর বিং দ্য ফার্স্ট এসএমএস সেন্ডার। এবং তানজিলা লিখেছেন আমাকে এসএজিসি থেকে যে অনেকদিন তিনি কবিতা লিখতে পারছেন না, অ্যাডমিশন টেস্টের চারপাশে বাস্তবতার স্রোতে নিজেকে ধরে রাখতে হিমশিম খাচ্ছেন তিনি এই মুহূর্তে। তারপরও আছেন, সাধুবাদ জানাচ্ছি। পপি ফ্রম কেরানীগঞ্জ, একটা ভালো উদ্যোগ তারা নিতে যাচ্ছেন, একটা বিদ্যালয় খুলবেন তারা 2015 সালের মধ্যে। শুভকামনা থাকলো এই শুভ প্রচেষ্টার জন্য। আর যদি আপনি কোনো কিছু জানাতে চান, কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো কিছুর জন্য নিজেকে মনে করুন আমারই একজন, সেটা ভেবে এসএমএস করুন। প্রথমে লিখবেন RA স্পেস নিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। সাথে থাকুন, একটু পরেই ফিরছি আপনারই হয়ে। So friends, what's up? শুনছেন এই মুহূর্তে আরেকবার আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শনিবার রাতের বিশেষ আয়োজন, আপনি আছেন আমার সাথে। আর কি চাই একটা রাত ভালো কাটানোর জন্য, আরও কিছু চাই হয়তো, কথার গান, সেগুলো নিশ্চয়ই থাকবে। শুনছিলাম একটু আগে শূন্যর গান, ভাগো অ্যালবাম তাদের সর্বশেষ কিছুদিন আগে রিলিজ হয়েছে, এবং সেই অ্যালবামের টাইটেল নম্বর ভাগো খুবই ভালো গেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ রকিং নাম্বার ইজ
ট্রিমেন্ডাসলি সুপার অ্যান্ড ডেফিনেটলি অ্যামেজিংলি অসাম। আমি গানটা আসলে ফার্স্ট টাইম শুনেছিলাম একদিন রাতের বেলা যাচ্ছিলাম রাজশাহীতে, রাত তখন বোধ হয় 1টা-2টা বা এরকম সময়টা, তখন আমি হাইওয়েতে ছাড়লাম প্রথম গানটা এবং ইনস্ট্যান্টলি আই ওয়াজ ইন লাভ উইথ দ্য সং। ইটস রিয়েলি রকিং এবং স্টেজে আমার কাছে মনে হচ্ছে কনসার্টের লাইভ পারফরমেন্স হিসেবে গানটা সুপার হবে এখনো পর্যন্ত, আমার কাছে তাই মনে হয়। দারুণ একটা রকিং নাম্বার। তার আগে গানটা ছিল তাহসানের উদ্দেশ্য নেই অ্যালবামের টাইটেল নাম্বার, উদ্দেশ্য নেই, এবং আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন। মুগ্নি আমাকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে আজকে তো ফাঁকিবাজি করনি, যাক ভালো। আসলে এই বিষয়ে আমার কাছে মনে হয় যে জাতির উদ্দেশ্যে একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটা বয়ান দেওয়া উচিত। সেটা হচ্ছে যে মাঝে সাঝে আমি থাকি না, প্রত্যেকটা সপ্তাহে আসা সম্ভব হয় না, মাঝে মাঝে আসলে দেখা যায় যে আমি নেই, হয়তো চেষ্টা করি আমি সবসময়। তবে আসলে যেটা হয়, আমি এসে হয়তো দুষ্টমি করি বা মজা ছলে বলি যে ক্ষমা সুন্দর চোখে দেখবেন বা এই সেই অনেক কিছুই বলি। আর বন্ধুরা অভিমানের এসএমএস পাঠায় যে ফাঁকিবাজি করছো, এই সেই অনেক মানে অভিমানের কথা শুনে আমারও খারাপ লাগে। আর আমি সবসময় ব্যাপারটাকে মজা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি, যে আসলে মাঝে মাঝে হয়তো এরকম ভুংচুং বলি যে মানে মাঝে মাঝে দূরত্ব না হলে কাছে থাকার ইয়েটা বুঝবেন না, বিরহ না হলে প্রেমের মর্যাদা বোঝা যায় না, এরকম শাক দিয়ে মাঝে থাকার চেষ্টা করি আর কি আমি। তো আমার কাছে মনে হয় আসলে কিছুটা আজকে একটু ফ্যাক্ট বলা উচিত যে কেন এরকম হয়। প্রথম ফ্যাক্ট হচ্ছে যে আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করি, এটা একমাত্র আমি জানি আমি কতটা চেষ্টা করি যে প্রত্যেকটা সপ্তাহে ঠিকঠাক মতো আসার জন্য। অ্যাকচুয়ালি যেটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে আমি পেশাগতভাবে অনেক ব্যস্ত থাকি, প্রচণ্ড রকম বিজি থাকি, মানে টু মাচ হেক্টিক এবং খুব অনেক বেশি প্রেশার এরকম একটা প্রফেশনে আমি আছি। সো সেই মানে মানে কখন হুট করে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট চলে আসে বা আসলে কখন আমাকে এনগেজ থাকতে হয় টু সার্ভ দ্য কান্ট্রি, সেটা আসলে দেখা যায় যে আমি সবসময় মানে আগে থেকে কখনোই জানতে পারি। এর ফলে যেমন লাস্ট উইকেই আমি মোটামুটি আমার প্রিপারেশন আছে যে আমি ঢাকায় থাকবো এবং শোটা করবো, হঠাৎ করে একটা মানে স্পেশাল অ্যাসাইনমেন্ট চলে আসলো যে না আমাকে সেখানে আমাকে ঢাকার বাইরে থাকতে হচ্ছে। সো আসলে এটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একেবারেই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি যত ব্যস্ততায় থাক না কেন, ব্যক্তিগত পেশাগত হোয়াটএভার ইট ইজ, সেটা সমাধান করে ঠিকঠাক শনিবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত যেন আমি এই চেয়ারটাতে বসে থাকতে পারি, এই 3 ঘন্টা আমি সর্বান্ত করার চেষ্টা করি। এবং আমার যারা ক্লোজ পার্সন, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, তারা জানে যে আমি কি পরিমাণে দৌড়াদৌড়ি করি। এমনও হয় যে আসলে তারা 24 আওয়ার্স জার্নি করছে জাস্ট এই শিডিউলটা ধরার জন্য। হচ্ছে যে আজকে ঢাকার বাইরে কোথাও গিয়ে আবার সাথে সাথে সময় নেই বলে তার ফলে আমি হয়তো ফ্লাইটে আবার ঢাকা ব্যাক করছি জাস্ট টু ক্যাচ আপ দ্য শো। মানে এরকম পাগলের মতো ছোটাছুটি করি এক মাথা থেকে আরেক মাথা, যাতে আমার এই শোটা মিস না হয়। মানে আমার কাছে মনে হয় যে আমার যত কাজ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি ইজ টু অ্যাটেন্ড দিস শো অন টাইম। সেটা হচ্ছে অনেস্টলি আই ক্যান অ্যাসিওর ইউ অফ দ্যাট। তারপরেও যেটা হয়ে যায় যে মাঝে মাঝে আসলে কোনোভাবেই আর ব্যাটে বলে করা সম্ভব হয় না, তখনই হয়তো 1টা-2টো শো মিস হয়ে যায়। এছাড়া আমি এইটুকু মন থেকে বলতে পারি যে আমি আমার শেষ দিনটা করি যেন কোনোভাবেই শোটা মিস না হয়। সেজন্য অনেক ত্যাগ স্বীকারও আমাকে করতে হয় ব্যক্তিগত, সেগুলো আমি বলতে চাই না, নিজের ঢোল অতটা বেশি পর্যন্ত পেটানোর দরকার নেই এই মুহূর্তে। অনেক স্যাক্রিফাইসও করতে হয়, বাস সেগুলো আমার কাছে কোনো স্যাক্রিফাইস মনে হয় না, কারণ এই সিটে 3 ঘন্টা বসে থাকে এবং বন্ধুদের সাথে এসএমএস পাচ্ছি, কথা বলছি, শেয়ার করছি, আমার নিজের অনেক কথা শেয়ার করছি, অনেকের অনেক কিছু জানতে পারছি। এটা আমার কাছে অনেক মানে জীবনের সবচেয়ে বড় বিষয়গুলোর একটি, যেটা বুকের মধ্যে সবসময় একদম ডাক টিকিটের মতো লেপ্টে থাকে, ঠিক সেরকম একটা অনুভূতি। সো এটা আমি কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে অনুভূতিটা, এই দুর্লভ অভিজ্ঞতাটা, এই ভালো লাগাটা যেটা হয়তো আমি মৃত্যুর পরেও সেই পরলোকেও নিয়ে যাব সাথে করে, এই ভালো লাগা এতটাই আমার কাছে, সেটা আমি একটা মুহূর্তের জন্য আসলে হারাতে চাই না। দ্যাটস দ্য ফ্যাক্ট। সো যারা আসলে অভিমানের এসএমএস করেন বা মনে করেন আমি ইচ্ছে করে ফাঁকিবাজি করি বা আপনাদের কথা মাথায় থাকে না বা আসলে আমার শোটা এমনই পড়ে না, তাদের জন্য এটা বললাম। কখনো এভাবে বলিনি, কারণ সবসময় মজা করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি যে আসলে এই সেই হ্যান ত্যান। আজকে বলেই ফেললাম নিছক ব্যক্তিগত কিছু কথা, শুধু এটাই বোঝানোর জন্য যে আপনাদেরকে কতটা ভালোবাসি বা ঈশ্বরের প্রতি আমার আসলে দায়বদ্ধতা, ভালোবাসা, ভালো লাগা এবং বুকের কতখানি জোরে এই শোটা আছে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, আর কিছু এসএমএস পড়া যাক। তানজিলা আমাকে জানিয়েছেন যে জেমস বন্ড বিষয়ে কিছু কথাবার্তা, যে তার মোস্ট ফেভারিট জেমস বন্ড হিরো হচ্ছেন পিয়ার্স ব্রসনান এবং তার রিস্টও আছে তার খুব ফেভারিট। আর যাক, এটা নতুন কথা শুনলাম, এতদিন শুনতাম যে জেমস বন্ডের পার্সোনালিটি, তার অ্যাকশন, তার এই যে লাইফস্টাইল, দুরন্ত ছুটে চলার একটা, এটা অনেকের ভালো লাগে। এই প্রথম একজন কেউ বললেন জেমস বন্ডের রিস্ট ওয়াচটা ভালো লাগে, মোস্ট প্রবাবলি ওমেগা ব্র্যান্ডে, তাই না? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার ফেভারিটকে, আমারও যতগুলো বন্ড আছে তার মধ্যে মোস্ট ফেভারিট পিয়ার্স ব্রসনান। এখন বন্ডের সিনেমা দেখা শুরু করি তখন পিয়ার্স ব্রসনানই হচ্ছেন বন্ড, সো তার প্রতি একটা দুর্বলতা থাকা স্বাভাবিক। আর এই প্রথম যখন বন্ড নিয়ে আমার একটা সময় আসলে একটা বয়স সবারই আসে যে বন্ডের ফ্যাসিনেশনে প্রবলভাবে আক্রান্ত হন। তো 9-10 বা ওই কলেজ লাইফটা, ওই সময় আমিও ব্যাপক ফ্যাসিনেটেড ছিলাম
জেমস বন্ডের। আমার এখনো মনে আছে যে মধুমিতা সিনেমা হলে গিয়ে তখন সবচেয়ে সেটাই ভালো হল। টুমরো নেভার ডাইজ তখন ছিল লেটেস্ট বন্ড ফিল্ম। আমি তখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার মোস্ট প্রবাবলি। am I right? ফার্স্ট ইয়ারে পড়ি না, আরও আগে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়নি, হব ওই সময়টা। তখন আমি আর কি তখন ওই সময়টাতে ওই বয়সের একটা স্টুডেন্টের জন্য মধুমিতায় গিয়ে সেই সবচেয়ে যেটা তাদের আপার ক্লাস, সেই টিকিট কেটে মুভি দুদিন পর দেখাটা একটু এক্সপেন্সিভ, বাট আমি যেভাবেই হোক সেটা ম্যানেজ করে অন্য জায়গা থেকে টাকা পয়সা বাঁচিয়ে টাচিয়ে টুমরো নেভার ডাইজ আমি 3-4 বার হলে গিয়ে মধুমিতায় গিয়ে টানা দেখেছি। আমার এতটাই ফ্যাসিলিটি ছিলাম জেমস বন্ডের প্রতি, এবং স্পেশালি সেই টুমরো নেভার ডাইজ। তারপরে এরপরে যেটা আসলো যে দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, সেটাও একই অনেকবার গিয়ে দেখেছি, এবং সেই অনুভূতিটা, সেই থ্রিলটা জেমস বন্ড দেখার সময় যেটা কাজ করতো আসলে, মানে সেই এটা আসলে মানে বলার মতো না, এটা বলে বোঝানো যাবে না যে কি থ্রিল, কি এক্সাইটমেন্ট, কি শিভালরি কাজ করতো জেমস বন্ডের মুভিগুলো দেখার সময়। স্যাড বাট ট্রু যে তার পরেরগুলো আসলে হয়তো আমি জানি না আমার টেস্ট বদলেছে নাকি আসলে জেমস বন্ডের কোয়ালিটিটা ফল করেছে। যেমন ওই মুভিটার নাম যেন কি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে টোটাল আসলে টু মাচ প্রযুক্তি নির্ভর, আসলে বন্ডের এতটা বেশি টেকনো বেসড হলে মুভিটার নাম হচ্ছে ডায়ানা দ্য ডেমনস্ট্রেবল। সেটা বা এখন যে নিয়ে আছেন এখন আসলে আমার অতটা ভালো লাগে না, কিন্তু ওই সময়টা সেই পিয়ার্স ব্রসনান যুগ, গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ, এই মুভিগুলো আসলে ট্রিমেন্ডাস ছিল। এবং আমার কাছে আমি খুব ওই সময়টা বয়সের কারণে হয়তো অনেক বেশি মানে বন্ড ছিল একটা বিশাল ফ্যাসিনেশন, এবং তার সবকিছু সে যেভাবে বলতো, নিজের পরিচয় দিত, কোনো একটা পার্টিতে গিয়ে কোনো কোনো অ্যাট্রাকটিভ লেডির সাথে দেখা হলে যে বন্ড, জেমস বন্ড, সেই বলার স্টাইলটা, তার হাতের সেই রিস্ট ওয়াচ, এভরিথিং, তার সেই হাল ফ্যাশনের গাড়িগুলো যেগুলো বিভিন্ন প্রযুক্তি সমৃদ্ধ, কি নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যায়, এই হয় সেই হয়, সবকিছু ওই সময়টা আসলে অনেক অন্যরকম একটা সময় ছিল। জেমস বন্ডে অনেক কথাবার্তা হলো। তারপর আমাকে জানিয়েছেন শার্লি, সেটা হচ্ছে যে জন দিয়েছিল ঠাই হৃদয় পিঞ্জরে, দেখা যদি হয় কোনোদিন তার তরে, বিষণ্ণ কোনো ক্ষণে মায়া বিরোধের হাসিটি রেখো তোমার চোখের কোণে। সুন্দর কিছু কথা। ছায়া লিখেছে মিরপুর থেকে, মিস ইউ লট, এত মিস কেন এভরি উইকে 2 বার করে আসতে পারো না, এটা হচ্ছে এই বিষয়ে কথাবার্তা অলরেডি আমি বলে ফেলেছি। লিখেছেন যে 8th নভেম্বর কিন্তু মিস করলে অনেকগুলো রাগ করবো, সেদিন আমার বার্থডে, আমি জানি, আশা করবো সেদিন থাকবো, অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। সো আপনারা যারা কিছু লিখতে যাচ্ছেন প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা নিয়ে কিছু নাই আর বলি, কারণ এই গানটা নিয়ে যতটা বলতে পারি তার থেকে অনেক বেশি কিছু অব্যক্ত থেকে যায়। ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম মধুর আজকে, এবং ড্রিমস অ্যাভিনিউ নিয়ে শনিবার রাতে সেই বিশেষ আয়োজন নিয়ে আমি আছি আপনার পাশে পর্যন্ত থাকবো। সো এখনো তাড়াহুড়ার কিছু নেই, অনেকখানি সময় রয়ে গেছে, এখনো 2 ঘন্টা 9 মিনিট। তাই যা বলার বলে দিন, যা পাওয়ার পেয়ে নিন, যা চাওয়ার চেয়ে নিন। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে এলআরবির একটা গান, যেটা একটা ফিল্মে ছিল। গানটার নাম হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেস, খুব রাফ অ্যান্ড টাফ একটা রকিং নাম্বার। আই রিয়েলি লাইক দিস সং। গানটা লিরিক্স, কম্পোজিশন এবং স্পেশালি মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টস ওয়াজ সুপার, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস সং। এই জন্য অনেকবার প্লে করেছে আমার শোতে। আর তার আগের গানটা ছিল ইউটিউব, যে গানটি আসলে যে বললাম, যত কিছুই বলি না কেন মনে হয় বেশিরভাগ কথা এখন অব্যক্ত রয়ে গেল, এতটা অসাম সেই গানটা, উইথ অর উইদাউট ইউ বাই ইউটিউব। যে একটা গানের জন্য আমার কাছে মনে হয় যে হাজারো লক্ষ কোটি বছর একটা ব্যান্ড বেঁচে থাকতে পারে শুধুমাত্র একটা গানের জন্যই, অ্যান্ড দ্যাটস দ্য সং উইথ অর উইদাউট ইউ, অ্যান্ড দ্যাটস দ্য ব্যান্ড ইউটিউব। যারা স্পোর্টস লাভার, স্পেশালি ফুটবল ফ্রিক লাইক মি, তাদের জন্য একটা খবর, সেটা হচ্ছে যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা খেলা হচ্ছে, মহারণ যাকে বলা যায়, আর ফুটবলের পরিভাষায় এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছেন, প্রায় শেষ খেলা। রিয়াল মাদ্রিদ 3-1 গোলে এগিয়ে আছে। বার্সা ফ্যানদের জন্য দুঃসংবাদ। অনেকেই, স্পেশালি আমিও ভেবেছিলাম যে আজকে তো বার্সা জিততে পারে, কারণ এবারে বার্সা টিমটাকে বেশ ব্যালেন্সড মনে হচ্ছিল। নতুন কোচ লুইস এনরিকে আসার পর থেকে বার্সা অনেক বেশি ব্যালেন্সড অ্যান্ড স্টেবল, গত সিজনের মতো একদমই না। তো মনে হচ্ছিল, তারপর আজকে লুইস সুয়ারেজ সেই কামড় দেওয়ার পরে বিশাল এক, ওই যে কালসাপে দংশিল মোড়ে, এরকম একটা কালসাপে দংশিল মোড়ের মতো একটা বিশাল এক দংশন দিয়েছিলেন জর্জিও কিলিনিকে ইটালির বিশ্বকাপে, এবং 4 মাস পেরিয়ে গেল। তারপরে আজকে সেই নিষেধাজ্ঞা শেষ করে
সেই কালসাপে দংশানোর 4 মাস শেষ করে তিনি আজকে মাঠে নেমেছেন প্রথম বার্সেলোনার হয়ে। তাই সবাই একটা অন্যরকম, একে তো এল ক্লাসিকো, তার উপর একটা আগ্রহ হচ্ছে লুইস সুয়ারেজ প্রথম আজকে বার্সেলোনার হয়ে মাঠে নামছেন, তো কি করেন তিনি। সবকিছু মিলিয়ে তারপরে গ্যারেথ বেল ইনজুরিতে রিয়াল মাদ্রিদের, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বার্সা আজকে ফেভারিট। কিন্তু মাঠে দেখা গেল যে ভিন্ন চিত্র। যদিও 4 মিনিটে নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, কিন্তু তারপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পেনাল্টি গোলে, তারপরে পেপে এবং করিম বেনজেমা সবাই মিলে গোল টোল করে 3-1 গোলে এই মুহূর্তে এগিয়ে নিয়েছেন এবং 94 মিনিট খেলা হয়ে গেছে এখনো পর্যন্ত স্কোর তাই। তো বুঝতেই পারছেন প্রথম এই সিজনের প্রথম এল ক্লাসিকো জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর হচ্ছে এদিকে আমার ফেভারিট টিম বায়ার্ন মিউনিখ কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে দুরন্ত দুর্বার বেগে এবং 7-1 গোলে হারিয়েছে সর্বশেষ গত মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগের খেলা ইটালির একটা জায়ান্ট টিম এস রোমাকে। সো আশা করা যায় এবার বায়ার্ন মিউনিখ ভালো করবে চ্যাম্পিয়ন্স লিগে। আমি ভেরি মাচ হোপফুল। তো এবার একটু এসএমএস এর দিকে আমাদের নজর বোলানো যাক। আমাকে এসএমএস পাঠিয়েছেন বেশ কিছু বন্ধু বান্ধব এবং বান্ধবী, তারা লিখেছেন, তাদের নাম হচ্ছে ড্রিম গার্ল। আমাকে জানিয়েছেন যে কবিতা আবৃত্তির কথা, এই এসএমএসটা অনেকেই পাঠিয়েছেন। সাগর কন্যা আমাকে জানিয়েছেন ফিল ইন দ্য গ্যাপ, ড্যাশ 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 ইজ লাইক কুইক স্যান্ড when the deeper you fall in it's too harder to get out। চোরাবলির মতো যত ভেতরে প্রবেশ করবে তত বের হয়ে আসা কঠিন হবে। ফিলিং তো আপনাকে তো বোঝাই যাচ্ছে ভালোবাসাকে নিয়ে আপনি এই কথা বলছেন। ফাহিম আমাকে মগবাজার থেকে, এটা আসলে ভালোবাসা, আই মিন গুড হাউস, তাকে নিয়েও বলা যায়। এটা ভালো আসলে বাসা খুঁজে পাওয়া যেরকম টাফ, তখন দেখবেন যে আসলে সেই ভালোবাসা একবার মনের মতো হয়ে গেলে সেই বাসা ছেড়ে আসতে ইচ্ছে হয়, আসার সময় বেশ মন টন খারাপ হয়। তো সেটা একটা হয় কিন্তু পাওয়ালির ধাঁধাটা। ফাহিম আমাকে মগবাজার থেকে জানিয়েছেন যে সেই বাই স্টিং অথবা মাই স্যাক্রিফাইস বাই ক্রিড, এই দুটো গান শুনতে চান। এই দুটো গান প্লে না করলেও ক্রিডের গান আজকে প্লে লিস্টে আছে এবং স্টিং এর গান মোস্ট প্রবাবলি আছে। সো আশা করছি একটু ধৈর্য ধরলেই শুনতে পারবেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সঙ্গীতা আমাকে জানিয়েছেন যে আজকে নাকি ভাইফোঁটা দিবস ছিল। তো ভাইফোঁটা দিবসে তার অবশ্য কোনো ভাই নেই, জন্য একটু আপসেট ছিলেন তিনি এবং আমাকে ভাইফোঁটা শুভেচ্ছা পাঠিয়েছেন। শুভেচ্ছা নিলাম। মেধা আমাকে জানিয়েছেন বাড়িধারা থেকে, সেটা হচ্ছে যে আমাকে শুনতে অনেক ভালো লাগছে, প্রথমবারের মতো শুনছেন, ফার্স্ট নিউ লিসনার, ইউর মোস্ট ওয়েলকাম মেধা। সুন্দর নাম মেধা, অনেক মেধা নিশ্চয়ই তার। আর শার্লি আমাকে জানিয়েছেন, তিনিও কবিতার কথা জানিয়েছেন, আমার কাছে একটা আবৃত্তি শুনতে অসম্ভব মন চাইছে, জয় গোস্বামীর একটা কবিতা মেঘবালিকা। তো আপনার এসএমএসটা আমি মেঘবালিকা কবিতাটা ইন্টারনেট থেকে এইমাত্র খুঁজে পেটে বের করলাম, কিছুক্ষণ পরে হয়তো পড়বো। বাজে হলে আমাকে গালমন্দ দিতে পারবেন না। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আপনি যদি কোনো কিছু জানাতে চান, শেয়ার করতে চান, প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। কবে? আজকেই। So friends, once again welcome back শুনছে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে আমরা রাত 2টা পর্যন্ত আছি। আর শুনছিলাম একটু আগে চমৎকার একটা গান, যে গানটার নাম হচ্ছে ইয়েলো, হলুদ। অর্থাৎ গানটার নাম কোল্ডপ্লের একটা অসম্ভব জনপ্রিয় একটা গান এবং তাদের সবচেয়ে ভালো গানগুলোর একটা আমার মতে, এবং অসম্ভব সুন্দর একটা গান, চমৎকার একটা খুব সুপার একটা রোম্যান্টিক সং। আপনি ঝগড়া যদি চলতে থাকে প্রিয় মানুষের সাথে, এই গানটা তাকে ওই কি যেন সব প্রযুক্তি আছে না, মানে ভয়েস এসএমএস, ওর আপনি যদি নিজেই একজন সুকণ্ঠী গায়ক হয়ে থাকেন বা গায়িকা হয়ে থাকেন, ফোন করে আপনি নিজে শোনাতে পারেন। আমার কাছে মনে হয় যে এত অদ্ভুত সুন্দর লিরিক্সের গান শোনালে সাথে সাথে রাগ পানি হয়ে যাবে, সেই পানিতে আপনি সর্বত পানি খেতে পারবেন। সো ট্রাই করে দেখুন। বিফলে মূল্য ফেরত, আর অবশ্য মতামতের জন্য সম্পাদক বাই নহেন। আর ইয়েলো বাই কোল্ডপ্লে আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে নেমেসিসের গান কবে, আরেকটা সুন্দর গান। এখন কিছু এসএমএস আমাকে যারা পাঠিয়েছেন তাদের এসএমএস পড়া যাক। রিজভি আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে, রিসেন্টলি আই হ্যাভ ওয়াচড গডফাদার ট্রিলজি, মেবি দ্য বেস্ট অ্যাডাপ্টেশন অফ নভেল। ভালো লেগেছে তার কাছে খুব, এবং এটার কথা তিনি সবাইকে সাজেস্ট করেছেন। সেই সাথে একটা মুভির কথা আমার শোতেই অনেকে এসএমএস করে পাঠিয়েছেন এবং আমি একই কথা অনেককেই বলে দিয়েছি, দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, এই মুভিটার কথা প্রায় অনেকে লিখে পাঠান এবং আমি অনেকবার বলেছি আমার ভালো লাগেনি সিনেমাটা, হিন্দি সিনেমার মতো মনে হয়েছে। হিয়া আমাকে জানিয়েছে নারায়ণগঞ্জ থেকে যে জীবনানন্দের কয়েকটা সুন্দর লাইন তুলে দিয়েছেন তিনি। আমি চলে যাব তবু জীবন অগাধ, তোমারে রাখিব ধরে সেই দিন পৃথিবীর পরে, আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। একজন বোধহয় আমার কাছে জয় গোস্বামীর মেঘবালিকা কবিতাটা শুনতে চেয়েছিলেন এবং আমি তাকে বলেছিলাম যে আমি খুঁজে পেতে বের করেছি ইন্টারনেট থেকে, কিন্তু আসলে এইমাত্র ভালো করে দেখলাম যে জয় গোস্বামীর অনেকগুলো কবিতা পেয়েছি কিন্তু মেঘবালিকাটাই পাওয়া যাচ্ছে না। তাই ক্ষমা সুন্দর কানে শুনতে বলছি যে জয় গোস্বামীর অন্য কোনো কবিতা পড়বো, ওটা যেহেতু পাচ্ছি না। আশা করছি দুধের সাথে আপনার মিল্ক
সেইকে মিটবে। ওকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, I'm trying to see the stars in the sky because of missing someone. Searching only one star that is calling me more and more, but I can see that star. I hope you're gonna see that very soon. So friends, এখন আরেকটা গান আমরা চলে যাবো। তার আগে SMS করে নিয়মটা একটু বলে দিই। যদি কোনো গান বিষয়ক কথা লিখতে চান, এই গানটা শুনতে চান, বা কোনো নিজের কথা শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চান, যে কোনো কিছুর জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে SMS করুন আমাকে। মোবাইল ফোনের SMS অপশন বলে যে একটা অপশন আছে, আপনি খুব ভালো মতো যে অপশনটা চেনেন, টুকুস করে যখন রাত জেগে যে অপশনটা থেকে আপনি SMS করেন, সেই অপশনে যান এবং গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, which is RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠান 2323 নম্বরে। আর বেশ কিছু রকিং গান শুনলাম এবং এখন আমি ভাবছি একটু একেবারে ইউটার্ন নিয়ে অপোজিট কিছু গান শুনলে কেমন হয়, অর্থাৎ একটু বিষাদগ্রস্ততা গান, লাভ ব্যালাড যাকে বলা যায়, সেই প্রেমের বিষাদগ্রস্ততা বা বিষাদ জায়গা নিয়ে কিছু গান শুনবো এবং পরপর দুটো গান শুনবো, দুটোই একই ব্যান্ডের, ওয়ারফেজের গান। এবং ওয়ারফেজের এই দুটো গান আমার কাছে মনে হয় লাভ ব্যালাড হিসেবে অসাম, আপনার মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। বাট ইউর গোনা লাভ দিস টু সংস, ডেফিনেটলি বোথ অফ দ্য সংস ইউর গোনা লাইক, দ্যাটস হোয়াট আই গেস। আমার কাছে খুব ভালো লাগে তার। শুনছি সেই দুটো গান পরপর, ওয়ারফেজ স্পেশাল টু সংস। একটু পরে ফিরছি, সাথে থাকুন। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাতলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। জানি পুরুষের কাছে দৃঢ়তাই দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এত কাল অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রিচর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার। আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোকসমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুন স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। অসাধারণ একটা কবিতার একটা ভয়াবহ আবৃত্তি শুনিয়ে নেই মাত্র। কবিতাটা হচ্ছে জয় গোস্বামীর স্নান। অসাধারণ একটা কবিতা, দুর্দান্ত। মানে বেশ কয়েকটা লাইন আসলে মানে খুব দাগ কেটে যায়। ওই যে তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণাতলে লুণ্ঠিত হবার। তারপর ওই যে তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। অসাধারণ লাইন, অসাধারণ। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি। যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার। আমি রাত্রিচর। অসাধারণ। আমি তারপরে যে ওই লাইনটা, আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রি মরুভূমি জাগিয়ে রেখেছি। দুর্ধর্ষ দুর্ধর্ষ কবিতা স্নান জয় গোস্বামীর। মানে খুব প্রচন্ড রকমের থ্রিল কাজ করে পড়ার সময়। সেই কবিতাটা পড়লাম। আর যদি না চিনে থাকেন তবে বলছি, শুনছেন এই মুহূর্তে আজকে আপনার নির্ঘুম বন্ধু, মধ্যরাতের বন্ধু। চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। এরকম আরো বেশ কিছু দুর্ধর্ষ কবিতা পড়ার চেষ্টা করবো, যদিও ব্যর্থ আবৃত্তি হবে আগেই বলে রাখছি। SMS পাঠিয়েছেন আমাকে তৃষা পান্থপথ থেকে, যে তার মেডিকেল ভর্তি পরীক্ষা বোধহয় কালকে, বলেছেন তিনি অল দ্য বেস্ট।
শ্রুতি আমাকে জানিয়েছেন এক নিস্তব্ধতা আমাদের হৃদয়কে ক্রমেই নীরব হতে বলে, নীলিমাকে যতদূর শান্ত নির্মল মনে হয় হয়তোবা সেরকম নয় তার মহানুভবতা। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন হাসানের এত কষ্ট কেন ভালোবাসায়, একসময় খুব জনপ্রিয় একটা গান, এটা শুনতে যাচ্ছেন। অথবা আরেকটা রবীন্দ্রসঙ্গীত, সেদিন দুজনে দুলেছিল মনে ফুলে ডোরে বাধা ছিল না। রাফা জানিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল থেকে। আমি জানি তিনি এখনো অনেক আগে সেখান থেকে বের হয়ে গেছেন, কিন্তু এখনো ভালোবাসা থেকে তার ঠিকানা লেখেন রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ভালো লাগছে রাফা দেখে। এবং তিনি লিখেছেন যে ভিজিটেড আওয়ার হেভেন ডিয়ার এমসি আফটার ওয়ান লং ইয়ার বিকেম নস্টালজিক, দোজ হর্সেস বাস্কেটবল গ্রাউন্ডস বটতলা আমব্রেলাস রিয়েলি মিস দোজ ডেজ। আমিও এসএমএস পড়ে আমিও নস্টালজিক হচ্ছি, বেশ কিছুদিন আমারও যাওয়া হয় না, খুব শীঘ্রই যাবো আশা করছি রাফা। তোমার সাথে আমার এখনো দেখা হলো না, আই রিয়েলি ওয়ান্ট টু মিট ইউ সামডে, আই এম ভেরি মাচ ইগার টু মিট ইউ, রিয়েলি দ্যাটস ট্রু। সো ফ্রেন্ডস, এখনো যদি কিছু লিখতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, হোয়াটএভার ইউ ওয়ান্ট এক্সপ্রেস, জাস্ট এক্সপ্রেস ইট। প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারে। একটু আগে শুনলাম বিষাদ জায়গা নিয়ে লাভ ব্যালার ওয়ারফেজের দুটো গান। প্রথমটা ছিল আশা। আশা গানটা হচ্ছে তাদের প্রথম অ্যালবাম, সেই সেলফ টাইটেল অ্যালবাম যেটা নাম হচ্ছে ওয়ারফেজ, সেখান থেকে এই গানটা নেওয়া হয়েছে। এবং তারপরে গানটা ছিল ধুন নামের একটা মিক্স অ্যালবাম থেকে মনে পড়ে। এই দুটো গান পরপর শুনলাম এবং এখন আবার সেই আমরা ইউটার্ন নিয়ে একটু রকিং ভার্সনে চলে যাচ্ছি। ক্রিডের গান শুনবো। ক্রিডের অসম্ভব জোস একটা গান শুনবো আমরা, গানটার নাম হচ্ছে হোয়াট ইফ। আই রিয়েলি লাভ দিস সং and I think, I hope and I really guess you also are gonna like the song. So enjoy the song, What If. একবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক পাও এখনো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারা দিন। এমনকি তোমার দেওয়া পেজ মার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা, সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা, আমার পড়াশোনা আছে কিনা জানার জন্যে। তাদের আমি কি দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? So friends, welcome back. শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। একটু আগে পড়লাম জয় গোস্বামীর আরেকটা কবিতা, নাম হচ্ছে প্রেমিক। অনেক কিন্তু গভীর অর্থের একটা কবিতা, মানে প্রথম পঠনে বা প্রথম শ্রবণে বোঝা যায় না, কিন্তু গভীরভাবে ভাবতে হবে। খুব সিম্বলিক কবিতা, খুব ভালো লেগেছে আমার কাছে। আরেকটা কবিতা পড়ি, এটা অবশ্য জয় গোস্বামীর, এটা হচ্ছে হেলাল হাফিজের একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে হৃদয় ঋণ। পড়ছি একটু এটা। আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে তোর। খুব সামান্য হৃদয় ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধব নিমেষেই। শর্তবিহীন হাত গচ্ছিত রেখে লাজুক দুহাতে আমি কাটাবো উজাড় যুগলবন্দি হাত অযুত স্বপ্নে। শুনেছি জীবন দামি, একবার আসে, তাকে ভালোবেসে যদি অমার্জনীয় অপরাধ হয় হোক, ইতিহাস দেবে অমরতা নিরবধি। আই মেয়ে গড়ি চারু আনন্দ লোক, দেখাবো পরস্পরকে খুলে যত সুখ আর দুঃখের সব দাগ। আয়না পাশানি একবার পথ ভুলে, পরীক্ষা হোক কার কত অনুরাগ। অসাধারণ। এসএমএস পাঠিয়েছেন অনেক বন্ধু, তার মধ্যে আফরিন আছেন, তার একটা ফেভারিট মুভির কথা লিখেছেন, ওয়াক টু রিমেম্বার, এবং আরেকটা হচ্ছে আই এম ওয়েটিং ফর ল্যান্ডন। ওয়াক টু রিমেম্বার সিনেমাটা অনেকেরই অনেক পছন্দ শুনেছি, আমার এখনো দেখা হয়নি। ম্যান্ডি মোর মোস্ট প্রবাবলি আছেন এই সিনেমাতে। তবে এই ওয়াক দিয়ে বা হাঁটাহাঁটি দিয়ে আরেকটা সিনেমা আছে যেটা আমার অসম্ভব পছন্দের, সেটা হচ্ছে ওয়াক ইন দ্য ক্লাউডস, মেঘের মধ্যে হাঁটা। অসাধারণ কাহিনী, চমৎকার সিনেমা, কিয়ানু রিভস আছেন এই সিনেমাটাতে।
অ্যান্থনি কুইন আছে, আশা করবো খুব ভালো লাগতে পারে যদি সিনেমাটা দেখে থাকেন। খুব কিউট একটা রোমান্টিক ফিল্ম, আমার কাছে খুব ভালো লেগেছিল, আমি বেশ কয়েকবার দেখেছি এই জন্য। ওয়াক ইন দ্য ক্লাউডস লিখেছেন আমাকে সোনিয়া ফ্রম ইডেন কলেজ, আজকে তার জন্মদিন ছিল, সো হ্যাপি বার্থডে টু ইউ। রাকিব লিখেছেন যাত্রাবাড়ি থেকে অর্থহীনের সূর্য গানটার জন্য অনেক থ্যাঙ্কস, এবং এরকম পছন্দের গান আমি আরো প্লে করতে চাই, শুধু আমাকে জানান কোনটা শুনতে চান বা কি বলতে চান বা কি চান ডেডিকেট করতে, হোয়াটএভার যা কিছু আমাকে জানিয়ে দিন। প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর পাঠিয়ে দিন 2323 নম্বরে। এবং শুনবো এখন আরেকটা অবিস্মরণীয় গান, দেখুন কেমন লাগে। সুন্দরী তমামা ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা গান, ড্রিম থিয়েটারের গান, হলো ইয়ার্স ফলিং ইনটু ইনফিনিটি অ্যালবাম থেকে শুনছিলাম গানটা, এবং তার আগের গানটা ছিল নগর বাউলের তারায় তারায়। অসম্ভব সুন্দর দুটো গানের পরে এই মুহূর্তে আমি আবার হটসিটে কিছু কবিতা পড়বো, এবং আমি একটু আগে গান শুনতে শুনতে অনেকগুলো কবিতা পড়ছিলাম যে কোনটা পড়া যায়। কবিতা পড়তে পড়তে কবিতার জগতে হারিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এত অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন, আমি স্পর্ধা দেখাচ্ছি সেগুলো খুব বাজে আবৃত্তি করার, অপরাধ মার্জনা করবেন। আসলে এটা আমি মানে অতিরিক্ত বিনয় বা ভনিতা করছি না, আসলেই মনে হচ্ছে যে এত সুন্দর কবিতার কি স্পর্ধা বা দুঃসাহস বা ক্ষমতা বা যোগ্যতা আমার আছে পড়ার। তারপরে যেহেতু অনেকে বলছেন সেজন্যই পড়ছি। কবিতাটার নাম হচ্ছে একবার বলেছি তোমাকে, আহসান হাবিবের কবিতা। আহসান হাবিবের কবিতা আমি বিশেষ ভক্ত, একটা খুব মানে খুব অন্যরকম একটা মানে সহজবোধ্যতা, সহজলভ্যতা বা একটা খুব আশ্চর্য সিম্পলিসিটি কাজ করে তার কবিতার মধ্যে। মনে হয় খুব সহজ কিছু কথা, কিন্তু তার মধ্যে একটা খুব ছন্দবদ্ধ সুরের একটা তাল কাজ করে, খুব মানে মনে হয় খুব সহজে কিছু কথা বলে গেল কিন্তু কি এটা অনুরণন তুলে গেল এরকম। এই জন্য আহসান হাবিবের কবিতা আমার খুব ভালো লাগে, তাই এই কবিতাটা পড়ছি, একবার বলেছি তোমাকে। একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, একবার বলেছি তোমাকে আমি তোমাকেই ভালোবাসি, বলো এখন সে কথা আমি ফেরাবো কেমনে? আমি একবার বলেছি তোমাকে, এখন তোমাকে আমি ঘৃণা করি, এখন তোমার দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে, তোমার সান্নিধ্য এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃশ্বাস। আমি যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি দু চোখে কি ইন্দ্রজাল মেলে রাখো। আমি ছুটতেও পারি না, আমি ফেরাতে পারি না কথা। আমি একবার বলেছি তোমাকে, সম্রাজ্ঞীর বেশে আছো নত জানো আমি, দাসানুদাসের ভঙ্গি করো ফুটে, দেখি তোমার মুখের রেখা অবিচল, স্থির জঙ্ঘা তোলে না টঙ্কার। তুমি পবিত্রতা পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো, তুমি কেবলই মালিন্য দেখো, অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে, নামে উষ্ণ জলস্রোত। তুমি এভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট। তবুও পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান তার অপমানে ধন্য হয়, উপেক্ষায় ঋজু, তারা স্বভাব কাঙাল। যদি একবার বলে তবে ফেরাতে পারে না, আমি ফেরাতে পারি না। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা 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 ভালোবাসা। সে কেমন, কোন দিব্য স্বর্গীয় প্রতাপ যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। কিছুই বলার নেই, অসাধারণ অসাধারণ। কিছুক্ষণ বোধ হয়ে চুপ থাকতে হয়, তারপর আরেকটা কবিতায় যেতে হয়। এই কবিতাটাও সুন্দর একটা কবিতা, নির্মলেন্দু গুণের একটা কবিতা, নাম হচ্ছে স্বয়ম্ভু সুন্দর। এই কবিতার একটু পড়ছি। যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না, কেবলই মনে হয় কেউ একজন আসবে। আমার প্রত্যাশায় এমন একজন নারী আছে, কোনো শিল্পী যাকে আঁকতে পারেনি। লিওনার্দো দা ভিঞ্চি, আনি মাতিস, পাবলো পিকাসো অথবা যামিনী রায়, কেউই আঁকতে পারেনি তাকে। মার কন্যার উদাস দৃষ্টির মধ্যে মুহূর্তের জন্য আমি তাকে মূর্ত হতে দেখেছিলাম খাজুরাহে। ব্যর্থ শিল্পী। আমার বাবার আঁকা একটি জল রং ছবির ভিতরে আমি খুঁজে পেয়েছিলাম তার পেছন ফিরে তাকানোর উদ্দীপক সলজ্জ ভঙ্গিটি।
যদিও আমি জানি যে সে ছবির মডেল ছিলেন আমার সিক্ত বাসনা মাতা, আমার জননী। এভাবেই কুড়িয়ে পাওয়া খণ্ড খণ্ড দৃশ্যগুলোকে মালার মতো গেঁথে যদি তাকে আঁকা যায়, আমার মনে হয় না তাতেও খুব একটা লাভ হবে। কেননা শিল্প মাত্রই তো অনুকৃতি বাস্তবের। অথচ আমি যার কথা ভাবি, যার জন্য অন্ধকারের দুয়ার খুলে দিয়ে বসে থাকি অপেক্ষায়, তাকে আমি কোনোদিন বাইরে দেখিনি। তাই কেমন করে বলি তাকে কেমনতর দেখায়? সে তো গাছের ফুলের মতো নয়, সে তো আকাশের বৃষ্টি ভেজা সহজলভ্য চাঁদের মতো নয়। সে অন্যরকম, ভীষণ অন্যরকম। তার যুগল স্তনের দুর্গে মাথা কোটে অরণ্য পর্বত, তার উড়ন্ত উরুযুগে পদানত মেঘের উর্বশী, প্রজননের সঙ্গে অসম্পৃক্ত তার গর্ভদেশ। তার যুগল ব্যাকুল বাহু পুরুষকে আলিঙ্গনে জড়িয়ে রাখা ছাড়া আর কোনো জাগতিক কর্তব্য শিখেনি। আমি চাই সে আমার জাগরণের মধ্যে আসুক, কারো কন্যা রূপে নয়, কারো ভগ্নী রূপে নয়, কারো বধূ রূপে নয়, কারো মাতৃরূপে নয়। জগৎ সংসারের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে সে আসুক স্বয়ম্ভু সুন্দর। সে যখন সম্পূর্ণ নিরাভরণ, তখন যেমন উলঙ্গতার আচ্ছাদনে সে চির আবৃতা, তেমনি যখন সে কল্পনার অন্ধকারে ছায়াবৃতা, তখন আমার দৃষ্টির মধ্যে সে চিরনগ্ন। আমি জাঞ্ঝা করি সেই চিরনগ্নিকাকে। যতক্ষণ জেগে থাকি দরজাটা বন্ধ করি না। মন বলে সে আসবে। আমি চাই না সে আমার নিদ্রার মধ্যে আসুক, আর আমি নিদ্রা শেষে জাগরণে তার চলে যাওয়ার বেদনায় অশ্রুপাত করি। মাথা নষ্ট। আরেকটা কবিতা পড়ি। ডুবে যাচ্ছে, শুধু ডুবে যাচ্ছে, অন্য একটা আবেশ কাজ করছে। এবার কবিকুলের শিরোমণি জীবনানন্দের একটা কবিতা পড়ি। এর কবিতাটার নাম হচ্ছে তোমায় আমি। তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে, পদ্মপত্র আছে অনেক দূরে। খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে, নদী সাগর কোথায় জলে বয়ে, পদ্মপাতায় জলের বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আর, এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্মপাতার বুকের ভিতর এসে। তোমায় ভালোবেসেছি আমি, তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই। তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে। শরীর যেমন মনের সঙ্গে মেশে, আমি জানি তুমি রবে, আমার হবে ক্ষয়। পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়, এই আছে নেই, এই আছে নেই জীবন চঞ্চল। তা তাকাতেই ফুরিয়ে যায় যে পদ্মপাতার জল। বুঝেছি আমি তোমায় ভালোবেসে। সো ফ্রেন্ডস, আরো কবিতা হবে যতক্ষণ সময় আছে, আরো এসএমএস হবে, আরো গান হবে, আর কথা হবে। তাই সাথে থাকুন আর জানিয়ে দিন শুধু কি চান। প্রথমে লিখুন RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। জাগো মুভি থেকে একটা গান শুনবো, অর্ণব আর শ্রাবন্তী আলীর গাওয়া কেন চলে গেলে দূরে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এর হট সিট থেকে আরেকবার স্বাগত। এবং সময় এক্স্যাক্টলি এখন হচ্ছে 1:16। শুনছিলাম দলছুটের গান, প্রয়াত সঞ্জীব দার গাওয়া আমি তোমাকেই বলে দেবো, কি যে একা দীর্ঘ রাত, অসম্ভব সুন্দর একটা গান। এবং তার আগের গানটা ছিল অর্ণব আর শ্রাবন্তীর গাওয়া কেন চলে গেলে দূরে, জাগো সিনেমা থেকে। আমাকে সাইফুল জানিয়েছেন টঙ্গী থেকে, সেটা হচ্ছে যে খুব মানে ইন্সপায়ারিং একটা এসএমএস পাঠিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ বন্ধু সাইফুল। রাকিব যাত্রাবাড়ি বন্ধু সামার অফ 69 গানটা শুনতে চান ব্রায়ান অ্যাডামসের, আমার
ফেভারিট ক্রিকেট প্লেয়ার কে? ওয়াসিম আকরাম। মীরা আমাকে জানিয়েছেন ঢাকা থেকে যে দূরে কোথাও আছি বসে অথবা মেঘের পরে মেঘ জমেছে, এই গানগুলো শুনতে চান তিনি, এবং এই গান প্লে করলে নাকি আজকে রাতটা জেগে থাকা সার্থক মনে হবে। মেঘের পরে মেঘ জমেছে, দারুণ একটা গান। আর হিয়া আমাকে জানিয়েছেন যে আমি তব সাথী হে শেফালি শরৎ নিশির স্বপ্ন শিশির সিঞ্চিত প্রভাতের বিচ্ছেদ। আপনি বানানটা অনেক কঠিন করে লিখেছেন বন্ধু হিয়া, আমার চোখ ব্যর্থ এটা অর্থ উদ্ধার করতে। তৃষা ফ্রম পান্থপথ এবং ফারাবি ফ্রম বাসাবো, থ্যাঙ্কস ইন্সপিরেশন দেবার জন্য। এবং আর কিছু কবিতা আমি পড়বো, অনেকগুলো কবিতা নিয়েছি এবং মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা পড়ি, যে মাঝে মাঝে স্পেশাল এপিসোডে গানের প্লেলিস্ট নিয়ে যেটা হয় সেরকম হচ্ছে এখন কবিতার প্লেলিস্ট তো না, রিডিং লিস্ট। আচ্ছা, হাসান হাবিবের আরেকটা কবিতা পড়বো। হাসান হাবিবের কবিতার কথা আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আমার খুবই ভালো লাগে, খুব সহজ কিছু কথার মধ্যে একটা আশ্চর্য কেমন একটা যেন সুরের একটা মতো ছন্দবদ্ধ হয়ে যাচ্ছে কিছু মানে কিছু কথা। এই কবিতাটা নাম হচ্ছে যে পায় সে পায়। ইন্টারেস্টিং। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে, তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম। ভালোবাসা বলে দাঁড়ালে দু হাত পেতে ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো। না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়। সুসজ্জিত ঘর বাড়ি, শখের বাগান, সহমঞ্চে করতালি, জয়ধ্বনি, পুষ্পার্ঘ্য ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। খুব সহজ কিছু কথায় খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আসলে যে পায় না তার কাছে বিরহের অঙ্গারে পড়ে সেই বোঝে কি অমূল্য ধন, সেই ভালোবাসা যে পায় সে হয়তো বোঝে না। চমৎকার একটা কবিতা, যে পায় সে পায়। এবং আরো কিছু কবিতা পড়ি। সৈয়দ শামসুল হকের একটা কবিতা পড়া যাক। এই কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার দিনে। রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস, তোমার চোখের আলো আমার রং। একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন। আমি তোমার ঘুমের ছবি আঁকছি, তুমি নীলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। এই ঘুম থেকে তোমাকে আমি জাগাবো না। অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালোবাসার দুহাতে তোমাকে এখন আমার স্থিরতার পটে স্থাপন করে চলেছি। পৃথিবীর সব রূপসীরা আমার পাশে দাঁড়িয়ে দেখছে তোমাকে। আমি তাদের ঈর্ষা দিচ্ছি, কেননা তারা স্থিরতা পায়নি। আমি একটু পরেই শুয়ে পড়ব তোমার পাশে, তারপর একটু করে প্রান্তর ভরে উঠবে ঘাসে। কালের গ্রহণ লাগা চাঁদ তখন বেরিয়ে এসে আমাদের দুজনেরই ছবি আঁকবে। যে দেখবে সে দেখবে। চমৎকার, কোনটার চেয়ে কোনটা বেশি ভালো বুঝতে পারছি না। এই কবিতাটা পরে পড়বো, তার আগে আরেকটা কবিতা পড়ি। পৃথক পাহাড় কবিতাটার নাম, হেলাল হাফিজের কবিতা পৃথক পাহাড়। খুব ছোট একটা কবিতা। আমি আর কতটুকু পারি, কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়। আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায়। ওইটুকু নিয়ে তুমি বড় হও, বড় হতে হতে কিছু নত হও। নত হতে হতে হবে পৃথক পাহাড়। মাটিও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ। আমি আর কতটুকু পারি, এর বেশি পারিনি মানুষ। খুব ছোট কিন্তু অসম্ভব গভীর অর্থের একটা কবিতা, পৃথক পাহাড়। আমি আর কতটুকু পারি, এর বেশি পারিনি মানুষ। আরেকটা কবিতা কি পড়বো? এটা থাক। যেটা পড়বো সেটা হচ্ছে হেলাল হাফিজের আরেকটা কবিতা পড়ি, নিরাশ্রয় পাঁচটি আঙুল। নিরাশ্রয় পাঁচটি আঙুল তুমি নির্দ্বিধায় অলংকার করে নাও। এই আঙুল ছলনা জানে না। একবার তোমার নোলক দুল হাতে ছুরি কুটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলে বুঝবে হেলেন এ আঙুল সহজে বাজে না। একদিন
একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলে আমার আঙুলে এসে দেখেছিল তার বিষাদের চেয়ে বিশাল বিস্তৃতি। আমি তাকে চলে যেতে বলিনি, তবুও ফিরে গিয়েছিল সেই বেহালা সলাজ। অসহায় একটি অঙ্গুরি কনিষ্ঠ আঙ্গুলে এসেই বলেছিল ঘর। অবশেষে সেও গেছে সভয়ে সলাজে। ওরা যাক, ওরা তো যাবেই, ওদের আর দুঃখ কতটুকু? ওরা কি মানুষ? মানুষের দুঃখ সবচেয়ে তীব্র হতো এই পৃথিবীতে। সুন্দর কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পড়ে, এটার নাম হচ্ছে কবিতা। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ। এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার, এবং যে ওষ্ঠ থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেওয়ার? আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে হয়তো আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই, আমার শরীর সব রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত। আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি এত কম। আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি, হেঁটেছি, কথা বলেছি, শুয়েছি তোমার ছায়ার সঙ্গে। এই কবিতাটা পড়ি একটু। পূর্ণেন্দু পত্রিক কবিতা, নাম হচ্ছে নিষিদ্ধ ভালোবাসার 3 সাক্ষী। তুমি যখন শাড়ির আড়াল থেকে শরীরে জ্যোৎস্নাকে একটু একটু করে খুলছিলে, পর্দা সরে গিয়ে অকস্মাৎ এক আলোকিত মঞ্চ, সবুজ বিছানায় সাদা বাগান। তুমি হাত রেখেছিলে আমার উৎক্ষিপ্ত শাখায়, আমি তোমার উদ্বেলিত পল্লবে। ঠিক তখনই একটা ধূমস সাদা বেড়াল মুখ বাড়িয়েছিল খোলা জানালায়। অন্ধকারেও আমাদের ভেবেছিল রুই মৃগেলের হাড় কাটা। পৃথিবীর নরনারীরা যখন নাইতে নামে আকাঙ্ক্ষায় নদীতে, তখন রুই মৃগেলের চেয়ে আরো কত উজ্জ্বল দীর্ঘশ্বাস সহ সেই দৃশ্য দেখে বেড়ালটা ফিরে চলে গেল হাড় কাটার খোঁজে অন্য কথা, অন্য কোনোখানে। দ্বিতীয় সাক্ষী ছিল তোমার হত্যাকারী চোখ, আর তৃতীয় সাক্ষী আমার রক্তের সঙ্গে ওতপ্রোত শুয়ে আছে। কোনটার থেকে কোনটা ভালো, যেটা বলছিলাম। এই কবিতাটা অনেক আগে পড়েছিলাম, আরেকবার পড়ি। আবুল হাসানের আরেকটা কবিতা, নাম হচ্ছে প্রতীক্ষার শোক গাথা। তোমার চোখের মতো কয়েকটি চামচ পড়ে আছে, দেখো, প্রশান্ত টেবিলে। আর আমার হাত ঘড়ি নীল ডায়ালের তারা জ্বলছে মৃদু আমারই কবজিতে। টুরিস্টের মতো লাগছে দেখতে আমাকে, সাংবাদিকের মতো ভীষণ উৎসাহী। এই মুহূর্তে সিগারেটের ছাই থেকে শিশিরের মতো নম্র অপেক্ষার কষ্টগুলি ঝেড়ে ফেলেছি কালো অ্যাশট্রেতে। রেস্তোরাঁয় তুমি কি আসবে না আজ সাথী? তোমার কথার মতো নরম সবুজ কেকগুলি পড়ে আছে একটি পিরিচে। তোমার চোখের মতো কয়েকটি চামচ, তোমার হাসির মতো পর্দা উঠছে চাইনিজ রেস্তোরাঁয়। আরেকটি অস্থির নীল প্রজাপতি পর্দার বুনোর থেকে উড়ে এসে ঢুকে গেছে আমার মাথায়। রেস্তোরাঁয় তুমি কি আসছো না আজ সাথী? রেস্তোরাঁয় তুমি কি আসবে না আর সাথী? গান শোনার, গান প্লে করার আগে সর্বশেষ আরেকটা কবিতা পড়ি। তার আগে SMS করার নিয়মটা একটু বলে দিই। সেটা হচ্ছে, যদি কোনো কিছু শুনতে চান, কিছু বলতে চান, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর পাঠিয়ে দিন 2323 নম্বরে। এবং এখন যে গানটা প্লে করবো এই কবিতাটার পরে, সেই গানটা হচ্ছে একটা চমৎকার, অসাধারণ এবং লেজেন্ডারি এভারগ্রিন লাভ সং, এবং যে গানটা আসলে মানে শুনলে হারিয়ে যেতে হয় অন্য একটা অনুভবের মুগ্ধতায় দোলা চলে। যে গানটা আমি কখনো এর আগে প্লে করিনি অবশ্য। সেই গানটা শুনবো এখন, ডায়ার স্ট্রেটস এর গান রোমিও অ্যান্ড জুলিয়েট। অসম্ভব জনপ্রিয় একটা গান, এবং এই গানটা অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে, এবং গত 1 শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক গানগুলোর একটা, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই ডায়ার স্ট্রেটস। সেই গানটা শুনবো একটু পরে। তার আগে একটা অসাধারণ প্রেমের তীব্র সুন্দর ভয়াবহ কষ্ট জাগানি একটা কবিতা, নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আরেকবার আপনার এরকম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন। শুনছিলাম একটু আগে আর্টসেলের গান তোমাকে, এবং তার আগে ছিল ডায়ার স্ট্রেটসের গান রোমিও অ্যান্ড জুলিয়েট। আর অনেকগুলো কবিতা পড়া হলো। অনেকেই সেই জন্য এসএমএস পাঠিয়ে ইন্সপিরেশন দিচ্ছেন। মুগনি ফ্রম ক্যান্টনমেন্ট, রাকিব ফ্রম যাত্রাবাড়ি, থ্যাংক ইউ ভাইয়া আপু। সবুজ আমাকে জানিয়েছেন শ্যামলী থেকে যে কবিতা আবৃত্তি শিখতে চান তিনি, উইকেন্ডে কোথায় যাবেন। আমার খুব একটা ভালো ধারণা নেই, কারণ আমি নিজে কোনোদিন কোথাও শিখিনি, কিন্তু মাঝে মাঝে আফসোস জাগে, শিখলে ভালো হতো। এই বিষয়টা আমার খুব পছন্দের, আবৃত্তিটা কিন্তু কখনোই শেখা হয়নি, সেজন্য খুব একটা ভালো ধারণাও নেই, ভালো একটা পারিও না। এবং এটা একটা আক্ষেপ, কিছু ছোট ছোট কিছু আক্ষেপে, বড় কোনো আক্ষেপ নেই আমার, ছোট ছোট কিছু আক্ষেপে এটা হচ্ছে একটা হচ্ছে গান শেখা হলো না, একটা হচ্ছে কবিতা শেখা হলো না। বিশেষ করে কবিতার এটা অনেক বেশি কাজ করে। ছোটবেলায় যখন দেখতাম আম্মু গান শিখছে, তারপর যখন দেখলাম আমার ছোট বোন গান শিখছে, তখন মাঝে মাঝে আক্ষেপ জেগে যে আমাকে কেন শেখানো হলো না, আমি কি পাপিষ্ঠ নরধম, কেন আমার কি দোষ যে আমাকে এটা শেখানো হলো না। আর আবৃত্তির বেলা তো এটা সবসময় কাজ করে, এবং যতবারই কোনো ভালো কবিতা পড়ি ততবারই মনে হয় এটা যদি খুব যেরকম অসাধারণ কবিতা, ঠিক ততটাই অসাধারণ আবৃত্তি যদি করতে পারতাম, তবে কতই না একটা মানে অসম্ভব সুন্দর একটা ব্যাপার হতো। তাই আমি মোটামুটি কোনো আসলে টেকনিক্যাল নলেজ ছাড়াই জাস্ট আমি যেটা শোতে, এটাকে আসলে আবৃত্তি না বলে আমার মনে হয় যে কবিতা পড়া, জাস্ট একটা কবিতা আমার ভালো লাগলো, মনে হলো বন্ধুরা শুনলে তাদেরও ভালো লাগবে, আর সেজন্য হয়তো একটু জাস্ট আমি পড়ে যাচ্ছি কবিতাটা সবাইকে শোনানোর জন্য। এইভাবে নিলেই আমি উপকৃত হব, আবৃত্তি হিসেবে না নিলে। নীরব আমাকে জানিয়েছেন আশুলিয়া থেকে যে ড্রিমস অ্যাভিনিউ এর এপিসোডগুলো কিভাবে ডাউনলোড করা সম্ভব। এটা হচ্ছে আমাদেরই খুব নিয়মিত কয়েকজন শ্রোতা আছেন যারা একদম সেই 2007 থেকে আমাকে শুনছেন, 7 বছর ধরেই সাথে আছেন। তারা নিজেদের উদ্যোগে একেবারে নিতান্তই ব্যক্তিগত প্রচেষ্টায় ইউটিউবে এই এপিসোডগুলো আমি যতদূর জানি আপলোড করেন, এবং ড্রিমস অ্যাভিনিউ উইথ আরজে রাজ এই নামে, সম্ভবত ড্রিমস অ্যাভিনিউ উইথ আরজে রাজ এই নামে আপলোড করে থাকেন। আপনি ইউটিউবে সার্চ করলে এই নাম দিয়ে হয়তো পেতে পারেন। এখনো যদি কিছু লিখতে চান, কোনো কিছু জানাতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। শুনবো পুরোনো দিনের একটা গান। এটা হচ্ছে উপমহাদেশেরই আমার কাছে মনে হয় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এবং কিংবদন্তি তুল্য একজন মানুষ, আমি যার পরম ভক্ত, কমল দাস গুপ্ত। তার সুর করা একটা গান, যে গানটা পরবর্তীতে তার যোগ্য সন্তান শাফিন আহমেদ গেয়েছেন, এবং সেই ভার্সনটাই প্লে করছি। তুমি কি এখন দেখেছো স্বপন। আজকে রাতে শেষবারের মতো স্বাগত জানাচ্ছি, কারণ সময় প্রায় শেষ আমার, এবং শুনছিলেন এতক্ষণ ড্রিমস অ্যাভিনিউ, এবং আপনি ছিলেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আর হটসিট থেকে এতক্ষণ ইরাজ আপনাকে দিচ্ছিল হৃদয় উষ্ণ আলিঙ্গন এবং উষ্ণতা। কিন্তু চলে যাওয়ার সময় হয়ে এসছে। একসাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই তৃপ্ত প্রত্যয় এবং সুহাসী সবকিছু ব্যক্ত করে বিদায় নেব। তবে তার আগে যেহেতু আজকে অনেকগুলো কবিতা হলো, আমি জানি না আপনার কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমি অনেক বেশি আনন্দ পেয়েছি এবং অনেক বেশি ভালো লাগা কাজ করেছে এতগুলো অসাধারণ কবিতা পড়তে গিয়ে। তাই তার একটা মধুরেন সমাপয়েদ হিসাবে একদম আরেকটা কবিতা আবৃত্তি করে তারপরে বিদায় নিচ্ছি শুভরাত্রি জানিয়ে। আবুল হাসানের একটা খুব সহজ বিষাদের এবং দুঃখ জাগানি কবিতা পড়ে বিদায় নিচ্ছি, এবং আমার কাছে মনে হয় বিদায় বেলা এই কবিতাটা পারফেক্ট, সেজন্য এই কবিতাটা পড়ছি। নাম হচ্ছে অপরূপ বাগান। চলে গেলে তবু কিছু থাকবে আমার, আমি রেখে যাব
আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ আমার নিয়তি। জল নেমে গেলে ডাঙা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল, নদীর প্রবাহ পলি, হয়তো জন্মের বীজ, অলংকার, অনর, শামুক। তুমি নেমে গেলে এই বক্ষতলের সমস্ত কি সত্যি ফুরাবে? মুখের ভিতর এই মলিন দাঁতের পংক্তি, তাহলে চোখ মাথার খুলির নিচে নরম নির্জন এক অবিনাশী ফুল। আমার আঙুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি। জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন। তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি। অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি। ফিরে যাব সঙ্গোপনে, জানবে না, চিনবে না কেউ। উঠানে জন্মাবে কিছু হাহাকার, অনিদ্রার গান। আর লোকে দেখে ভাববে, বিরহ বাগান ওই উঠানে তো বেশ মানিয়েছে। শুভরাত্রি বন্ধুরা।